দর্শক, এই মুহূর্তে যারা আমাদেরকে টেলিভিশনের পর্দায় দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, বাংলাদেশ ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞদের সংগঠন অ্যাসিড-বির উদ্যোগে অপসনিন ফার্মার সৌজন্যে এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ফোকাস গ্রুপ ডিসকাশন, নিরাপদ ডায়াবেটিস রোগীর রোজা পালন জরুরি পরামর্শ। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অনেক বিশেষজ্ঞ এবং গুণী চিকিৎসকগণ। আমরা রমজান সম্পর্কে, রমজানে আসলে কিভাবে সেফ ওয়েতে রোজা আসলে পালন করা যায় সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সাথে সঞ্চালক হিসেবে আমি ডাক্তার ফাতিহা শাফি থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আমরা জানি যে রমজান মাসে আসলে মানুষের খাদ্য গ্রহণে একটি পরিবর্তন কিন্তু চলে আসে। সেহরি এবং ইফতারের যে সময়টা থাকে সেই সময়টা খুবই অল্প সময় থাকে এবং সেই সময়ের মধ্যে মানুষের খাদ্য গ্রহণ করতে হয় এবং ঐতিহ্যগতভাবে কিন্তু আমরা ইফতারে কিন্তু একটি খাদ্য গ্রহণ করে থাকি। সেটি আমাদের শরীরে নানাভাবে প্রভাব ফেলে, কিভাবে প্রভাব ফেলে এবং সেই প্রভাব থেকে আসলে উত্তরণের উপায় কি, সেই বিষয়গুলো সম্পর্কেই আমরা আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদের সাথে আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসাবে যারা আছেন তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। দর্শক, আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন, প্রফেসর অ্যান্ড ফাউন্ডিং চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, রিটায়ার্ড, প্রেসিডেন্ট, এসএডবি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ, সেক্রেটারি জেনারেল, এসএডবি। আমাদের সাথে যুক্ত আছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এম এ হালিম খান, অ্যাসোসিয়েট প্রফেসর এন্ডোক্রাইনোলজি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, ইনফরমেশন, পাবলিসিটি অ্যান্ড পিআর সেক্রেটারি, এসএডবি। যুক্ত আছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইয়াসমিন আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড এন্ডোক্রাইনোলজি, বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড অর্গানাইজিং সেক্রেটারি, এসএডবি। আমাদের সাথে আরও যুক্ত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এন্ডোক্রাইনোলজি, মুগদা মেডিকেল কলেজ, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি। আমাদের সাথে যুক্ত আছেন মুফতি মাহমুদুল হাসান মাদানী, খতিব অ্যান্ড ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মীর মোশাররফ হোসেন, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, ভাইস প্রেসিডেন্ট, এসএডবি। যুক্ত আছেন প্রফেসর ডক্টর এ কে এম আমিনুল ইসলাম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটাল, ট্রেজারার, এসএডবি। আমাদের সাথে আছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অফ এন্ডোক্রাইনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, জয়েন্ট সেক্রেটারি, এসএডবি। যুক্ত আছেন আমাদের সাথে অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর জুবাইদা নাজনীন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ এন্ডোক্রাইনোলজি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, কালচারাল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেক্রেটারি, এসএডবি। আমাদের সাথে আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রাইনোলজিস্ট, ডিএনসিসি হসপিটাল, মেম্বার অফ এক্সিকিউটিভ কমিটি, এসএডবি। স্যার, শুরুতেই আসলে আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি, যেহেতু রমজান মাস আসন্ন। আমরা রমজান মাসে আসলে নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন জরুরি পরামর্শ, সেই বিষয়টিতে আসলে আজ আমরা ফোকাস করেছি। সেই বিষয়টি সম্পর্কে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব। রমজান মাসে রোজা রাখা, এটা আমরা সবাই জানি যে এটা ফরজ। রোজা রাখতে যে আমাদের যারা রোগীরা, তাদের নানান প্রশ্ন থাকে। রোগীর অনেক জিজ্ঞাসা থাকে যে আমি তো রোগী, আমি রোজা ডাক্তার সাহেব রাখতে পারো? রোজা রাখলে পরে আমার কী লাভ? রোজা রাখতে যে আমার কোনো ঝুঁকি আছে কি না, কোনো সমস্যায় পড়বো কি না, এবং আমি যদি সিলেক্ট হই রোজা রাখার জন্য, আমার কোনো অসুবিধা নাই, তাহলে আমার খাওয়া কি হবে? নর্মালি আমরা ডায়াবেটিক রোগীদেরকে 6 বার খাইতে দেই, তাহলে রোজায় কি হবে? তাহলে প্রেক্ষাপটে বদলাইতে হবে যে 3 বারে খাওয়া। এটা কিভাবে হবে? আমার ইফতারে খেজুর খেতে পারবো কি না, আমার সেহরি কী হবে, এগুলি রোগী জানতে চান। আমি তো দিনে হাঁটতাম, এখন হাঁটবো কোন সময়? এখন আমার হাঁটাটা কী হবে? রোগী জানতে চান। তাহলে আমি তো ওষুধ খাই, অনেক ওষুধ দুপুরবেলা খেতাম, আমার অ্যাসপিরিন ডিসপিরিন দুপুরে খেতাম, তাহলে রোজায় কী হবে? আমার মুখে খাওয়ার ওষুধ আগে আমি নাস্তার আধা ঘন্টা আগে খেতাম, তো এখন ইফতারে আধা ঘন্টা কীভাবে পাবো? এগুলি যে টেকনিক্যাল প্রবলেমগুলো, এগুলি হচ্ছে নিয়ম যে কখন এগুলি আমরা খাবো, যেটা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ জিনিস।
যে ইফতারে কি করো, ইফতারে আমি মিষ্টি শরবত খাইতে পারবো কি না, খাওয়ার এগুলা। আমার হাঁটা এবং ওষুধগুলার সমন্বয়। তাহলে রোজার আগে এই যে রুগীদেরকে এত আগে আসতে বলা হয়, ডায়াবেটিক রুগীরা 2 থেকে 3 মাস আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রোজার প্রস্তুতি নিন। কী জন্য? খাদ্য, ব্যায়াম এবং ঔষধের সমন্বয় করার জন্য। আমরা যদি সংখ্যার দিক দিয়ে দেখি যে আমাদের প্রায় 1.5 থেকে 2 কোটি লোকের সুগার বেশি, তার ভিতর আলহামদুলিল্লাহ মোর দ্যান 1 crore, যে মোর দ্যান 80% লোকই কিন্তু রোজা রাখবে। তো বহু লোকের এটাই সমস্যা, এই প্রশ্নগুলা। তো এই প্রশ্নের সমাধান হলে ওনার জন্য রোজা রাখাটা সহজ হয়, যেটা তো আমি জানি সব। আর প্রশ্নের সমাধান না হলে উনি দ্বিধাদ্বন্দ্বে, কী করব, ইনসুলিন কখন দিব, তাহলে কি খাবো, এই দ্বিধাদ্বন্দ্বের। আমাদের দ্বিধাদ্বন্দ্ব, রাতে পর সুগার টেস্ট করলাম, দিনে কি করব, দিনে আমি করতে পারবো কি না। খন্দনাগাছটা যদি আমার এমন অবস্থা হয় যে আমি খুব একটা ক্রাইসিসে চলে গেলাম, তাহলে তখন কি করব? আমি কি রোজা ভেঙে ফেলবো, রোজা অবস্থায় মরে যাব, কি করব আমি? এই যে আমাদের সমাধানগুলা, সেই সমাধানই আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে মুফতি সাহেব আছেন। তা আমরা আমাদের মেডিকেল পার্ট নিয়ে আলাপ করব। এটার যে রিলিজিয়াস পার্ট আছে, সেই রিলিজিয়াস পার্ট আমাদের মুফতি সাহেব আলাপ করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত সুন্দর বক্তব্যের জন্য। স্যার, আপনার কাছে ফিরে আসতে চাচ্ছি। স্যারের বক্তব্যে কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়েছে যে আমরা আসলে রোজা রাখার ক্ষেত্রে যে পূর্ব প্রস্তুতির যে বিষয়টি, সেটি কিন্তু স্যার তুলে ধরেছেন যথাযথভাবে। আপনার কাছে যে জিনিসটি আসলে জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে নিরাপদে রোজা রাখার ক্ষেত্রে যে পূর্ব প্রস্তুতির যে বিষয়টি, সেটি আসলে কিভাবে সম্পাদন করা যেতে পারে? একজন ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তি রমজানের অন্তত 2 থেকে 3 মাস আগেই কিছু প্রস্তুতি নিতে হবে। এ ব্যাপারে চিকিৎসক যথাযথভাবে আমরা তাকে সহযোগিতা করব। কী ধরনের প্রস্তুতি? প্রথমেই আমরা যেটা করি, যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কি অবস্থায় আছে, তাদের সুগারের মাত্রা কি, অন্য কোনো জটিলতা আছে কি না, এবং আরও অনেক কিছু আমরা বিবেচনায় নিয়ে প্রথম যেটা আমরা চিন্তা করি যে কোন ধাপে আছে, উনি কি ঝুঁকি মুক্ত অবস্থায় আছে, নাকি মাঝারি ঝুঁকিতে আছে, নাকি অতি ঝুঁকিতে আছে। প্রথমে আমরা এটাকে একটা ক্লাসিফিকেশনে বা শ্রেণী বিভাগে আনি, এবং যারা ঝুঁকিতে আছে তাদেরকে ঝুঁকিটা কীভাবে কতটুকু কমিয়ে আনা যায় সে ব্যাপারে প্রথম ব্যাপারটা হচ্ছে যে এডুকেশন, যেটা বলে, যেটাকে আমরা পরামর্শ বলতে পারি বাংলায়, যে যথোপযুক্ত পরামর্শ দিয়ে রোগীকে একটা নিরাপদ রোজা রাখার ব্যাপারে প্রস্তুত করে তোলা। এবং এই পরামর্শ অনেক কিছুই নির্ভর করে। পরামর্শ হলো আমরা ঝুঁকিগুলো বলবো, যে কি রোজা রেখে কী কী সমস্যা হতে পারে, এবং সমস্যা হলে কি ব্যবস্থা নিতে হবে, তারপর খাদ্য কি হবে। আমাদের যে প্রেসিডেন্ট স্যার যেটা বললেন যে খাদ্যের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, আর যারা ঝুঁকিতে, খুব অতি ঝুঁকিতে আছে, তাদেরকে আমরা বলবো যে আপনার ঝুঁকিপূর্ণ না রাখাটাই ঠিক। এই যে জিনিসটা ক্লিয়ার কি বলে দেওয়া, এটাই আমরা মনে করি আমাদের এই প্রস্তুতির একটা অংশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ স্যার, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। এডুকেশনের একটা বিষয় কিন্তু চলে এসেছে, আর আমরা কিন্তু রোগীকে 3 মাস আগে, রোজার 3 মাস আগে আসলে ডাক্তারের শরণাপন্ন হতে বলি। এডুকেশনের যে বিষয়টা এসেছে সে সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, আর 3 মাস আগে আসলে রোগীকে কেন আপনাদের শরণাপন্ন হতে বলা হয়? অনেক ধন্যবাদ। আসলে আমাদের ডায়াবেটিসের চিকিৎসায় একটা খুব ইম্পর্ট্যান্ট একটা হিসাব আছে। এই হিসাবটার নাম হচ্ছে HbA1c। মানে HbA1c হচ্ছে 3 মাসের গড়ের ডায়াবেটিসের একটা হিসাব। আমাদের শরীরে ডায়াবেটিস রিলেটেড যত জটিলতা রয়েছে সব কিছু কিন্তু এই HbA1cর উপর নির্ভর করে। একদিন দুদিন ডায়াবেটিস বেশি থাকলে, কম থাকলে কিন্তু একদিন দুদিনের জটিলতা হয় না। একটা লম্বা সময় ধরে ওভারঅল 3 মান্থসের ব্লাড গ্লুকোজ যদি অ্যাভারেজে বেশি থাকে তাহলে জটিলতা হয়। তো সেই হিসাবে আমাদের গবেষণা রয়েছে, আমাদের দেশের নিজস্ব গবেষণা। সেখানে দেখা যাচ্ছে যে দেখবেন অনেক আন্তর্জাতিক গবেষণায় দেখা যাচ্ছে যে ডায়াবেটিস রোগী রোজা রাখলে 7 গুণ বেশি হাইপোগ্লাইসেমিয়া হয়, 4 গুণ বেশি হাইপারগ্লাইসেমিয়া হয়, নানান রকম বিপদ আপদ হয়। কিন্তু আমরা গবেষণা করে দেখিয়েছি, যে আমার পাশে রয়েছেন আমার সকলের প্রেসিডেন্ট প্রফেসর ফরিদুদ্দিন স্যার, ওনার নেতৃত্বে যে গবেষণাটা হয়েছে, তো সেখানে দেখা গেছে যে যারা আগে থেকে এসে ডায়াবেটিক এডুকেশন নিয়েছেন তাদের মধ্যে কিন্তু ওই যে হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক 7 গুণ, একটা রোগীরও হাইপোগ্লাইসেমিয়া হয় নাই। যারা প্রপারলি রোজা শুরুর 3 মাস আগে থেকে এসে আমাদের কথা শুনেছেন, ট্রেনিং নিয়েছেন, তারা কিন্তু সবগুলো রোজাই নিরাপদে রাখতে পেরেছেন। এবং এই যে রোজার মধ্যে বিভিন্ন রকম জটিলতা হচ্ছে, সেগুলোও কিন্তু হচ্ছে না। যার ফলে
আমাদের আগে যেরকম রোজাটা আনসেফ মনে হতো, কেমন অনেক পেশেন্ট আছে দেখবেন নানা রকম জটিলতা নিয়েও রোজা রাখতে চায়, আমরা বললেও হয়তো তারা রাজি হয় না, তাদের একটা বিরাট ইমোশনের ব্যাপার রোজাটা। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা বলি রোগীদেরকে যে রোজাটা আপনার জন্য নিরাপদ হবে না হয়তো, কেমন, কিন্তু সবসময় রুগী যে আমাদের কথা শোনে তাও না। সেজন্য সর্বোপরি আমরা বলি, এবং যদি পেশেন্ট ইনসিস্ট করে রাখবেই রোজা, সেক্ষেত্রে আমরা রোজাটাকে যতটা সম্ভব নিরাপদ করার জন্য তাকে আগে থেকেই ওষুধের প্রস্তুতিমূলক কী জিনিস সেটা হচ্ছে যে উনি রোজায় হাঁটবেন কিনা, তাই না, এই এডুকেশন আমরা দিয়ে থাকি। যে তারাবির নামাজ পড়লে আপনার হাঁটা হয়ে যায়, সুতরাং হাঁটার দরকার নেই আলাদাভাবে 20 টাকার নামাজ পড়লে। খালি পেটে রোজা রাখা অবস্থায় দিনের বেলা ভোরবেলা অনেকে হাঁটতে চলে যায়, সেটা আবার নিরাপদ না। ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে, উনি যে ডোজ সবসময় নিয়ে থাকেন সেই ডোজই যদি রোজার মধ্যে নিতে থাকেন তাহলে তার নানা রকম জটিলতা, মানে হাইপোগ্লাইসেমি হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেগুলো আমরা রুগীদেরকে বুঝিয়ে দিই যে আপনার সকালের ডোজটা বিকালে নিতে হবে এবং রাতের ডোজটা অর্ধেক করে সেহরিতে নিতে হবে। প্রথম সেহরি মাফ, প্রথম সেহরিতে ডায়াবেটিসের কোনো ইনসুলিন অথবা সিরোডক জাতীয় ওষুধ যেগুলো রয়েছে, গ্লাইকোজাইড, গ্লিমেপ্রাইড, এই জাতীয় যে ওষুধগুলো হচ্ছে সেগুলো খাবে না প্রথম রোজায়, প্রথম সেহরিতে। তো এরকমভাবে আমরা যখন রুগীদেরকে সুন্দরভাবে প্রস্তুত করি, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের গবেষণা প্রমাণ করেছে যে 3 মাস আগে থেকে রুগীরা যদি আসেন, আগে থেকেই প্রস্তুতি নেন, আজকের প্রোগ্রামও কিন্তু সেই প্রস্তুতির পার্ট আসলে, কেমন। তাহলে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের যে ধর্মপ্রাণ যারা আছেন তাদের সবার রোজাকে আমরা নিরাপদ রাখতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এখন প্রফেসর ডক্টর এ.কে.এম. আমিনুল ইসলাম স্যার আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা কিন্তু আসলে ঘরে ঘরে যদি আমরা দেখি ডায়াবেটিক পেশেন্ট পাবো না এরকম কিন্তু খুব রেয়ার। অনেক ডায়াবেটিক পেশেন্টই কিন্তু আমাদের দেশে আছে এবং দেশের বাইরেও কিন্তু আছেন। সেই সূত্র ধরে আসলে প্রশ্ন রাখতে চাচ্ছি যে জনসচেতনতা বৃদ্ধির আসলে উপায়টা কি? আসলে এটা কিন্তু একটা জনসচেতনতা তৈরির একটা অংশ হিসেবে আমরা বলতে পারি। আর আমরা জানলাম আমাদের পূর্ববর্তী আলোচকদের পক্ষ থেকে যে আসলে যদি আমরা আমাদের রোগীদেরকে আগে থেকে সচেতন করতে পারি তাহলে কিন্তু আমরা রোগীদের নিরাপদে রোজা যে রাখাটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি। আর এই জন্য আসলে প্রয়োজন আমাদের, আমি এই জিনিসটাকে 3টা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে আমাদের সচেতন করতে হবে যারা আমাদের, যেহেতু এই চিকিৎসা সাথে ধর্মীয় সংশ্লিষ্টতা খুব বেশি, কাজেই যারা ধর্মীয় গুরু যারা আছেন, যারা ধর্মীয় নেতা আছেন, যারা ইসলামিক স্কলার বা খতিব ইমাম যারা আছেন, তাদেরকে আসলে সচেতন করাটা জরুরি। যে একজন ডায়াবেটিস রোগী, তাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যা অনেকেই ভাবেন যে যদি আমি রোজা রাখি তাহলে আমি ইনসুলিন নিতে পারবো না, আমি যদি রোজা রাখি তাহলে আমি রক্ত পরীক্ষা করতে পারবো না। কিন্তু আমাদের দেশের এবং বাইরের আলেমরা কিন্তু বলেছেন যে এগুলো করা যাবে। কাজে এই যে সচেতনতা, যদি আমি বলি, আমার মুখ থেকে শুনলে রোগীরা যতটা আশ্বস্ত হবে, তার চেয়ে একজন যদি ধর্মীয় নেতা বা ইমামরা যদি বলেন তাহলে কিন্তু রোগীরা বেশি আশ্বস্ত হবে। এবং অনেকেরই থাকে যে ওনার সেহরি করতে চান না, দেখা যায় যে রাত একটা খেয়ে ঘুমিয়ে পড়েন। তো এই যে এতে কিন্তু রোজা রাখার সময়টা বেড়ে যায়, এটা কিন্তু আমাদের রোগীদের জন্য আপনার ঝুঁকি তৈরি করে। তো আমাদের যদি যারা আছেন, ইমাম সাহেব যারা আছেন, খতিব যারা, তারা যদি খুতবার মধ্যে এই জিনিসগুলো তুলে ধরেন যে না, সেহরিটা শেষ সময় করতে হবে, ইফতারটা শুরুর সময় করতে হবে, যতটা তাড়াতাড়ি সময় করতে হবে, এই জিনিসগুলো সচেতনতা যদি করা যায় তাহলে কিন্তু রোগীদের ঝুঁকিটা অনেকটাই কমে যায়। তো এইটা গেলো একটা ধর্মীয় দিক। এখন আমরা যদি রোগীদের ব্যাপারে আসি, চিকিৎসার ব্যাপারটা আসি, তাহলে এখানে কিন্তু দুইটা, একটা তো যারা চিকিৎসা দিচ্ছেন, যারা নিচ্ছেন। এখন যারা দিচ্ছেন তাদের সচেতনতা কিন্তু সবচেয়ে বেশি জরুরি, কারণ আমার কাছে যে রোগীটা আসছেন তিনি কিন্তু তার ঝুঁকি সম্পর্কে জানেন না। এখন আমার দায়িত্ব হচ্ছে একটা রোগীকে তার ঝুঁকি সম্পর্কে জানানো এবং সেই ঝুঁকি মুক্ত হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ এই রোগীটা নিতে পারে সেগুলো তাকে জানিয়ে দেওয়া। তো কাজেই আমাদের সচেতনতা কিন্তু প্রত্যেকটা চিকিৎসককে আমরা সচেতন করতে হবে। একটু যদি সংযোজন করতে চাই, প্রত্যন্ত অঞ্চলে আপনি যেই কথাটা বলেছেন যে ওনারাও কিন্তু আসলে রোজা রাখেন এবং ওখানেও কিন্তু ডক্টররা আছেন, তারা কি পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষিত কিনা এই ব্যাপার সম্পর্কে? হ্যাঁ, এটা আপনি একটা ভালো কথা বলেছেন। সাধারণত যারা MBBS ডিগ্রি যারা নিয়ে করেন তাদের কিছুটা তো অবশ্যই তারা ধারণা রাখেন। আর আমরা SLBর পক্ষ থেকে যেটা করছি, আমরা কিন্তু লিফলেট বিতরণ করছি এবং সেটা কিন্তু একদম উপজেলা পর্যায়ে পর্যন্ত, উপজেলা পর্যায়ে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের জন্য কিন্তু সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি। এবং আমরা কিন্তু সবসময় বলি যে যাদের যদি আপনাদের তারপরে কোনো প্রবলেম থাকে, আমাদের কিন্তু বিভিন্ন এখন জেলা সদর পর্যন্ত আমাদের হরমোন বিশেষজ্ঞরা আছেন, ডায়াবেটিস বিশেষজ্ঞরা আছেন, তারা কিন্তু স্থানীয়ভাবে অনেক অনুষ্ঠান করছেন তাদেরকে সচেতন করার জন্য। এবার আমি যার কাছে চলে যেতে চাচ্ছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর M.A.
হালিম খান স্যার। স্যার, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে যেরকমটা বলেছিলাম যে সেহরি এবং ইফতারের যে সময়টা, সেই সময়টায় কিন্তু আমরা খুবই একটা অল্প সময় পাই এবং ঐতিহ্যগতভাবে আমরা ইফতারে কিন্তু এক অনেক বিশাল খাবারের পসরা সাজিয়ে বসি। তো সেই খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাচ্ছি এবং যেরকমটা ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ স্যার বলছিলেন যে ব্যায়ামের যে একটি বিষয়টি, রোগীরা কিন্তু সেই বিষয় মনে করে থাকেন যে ব্যায়াম করলে হয়তো বা তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে বলি যে 3 বেলার খাবার 6 বেলা ভাগ করে খাবেন। আমাদের দেশে যেহেতু ট্রেডিশনাল 3 বেলা খেয়ে অভ্যস্ত, আমরা বলি যে এডুকেট করি সকল ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে তিনি যেন 6 বেলা খাবারে অভ্যস্ত হন। কিন্তু রমজান মাসে 6 বেলা খাওয়ার কোনো সুযোগ নেই, আমরা 3 বেলাই খেতে বলি, 3 বেলা খাওয়ারই সুযোগ আছে। সেই 3 বেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো ইফতারের সময়, সন্ধ্যা রাতে এবং সেহরির সময়। তো আমি প্রথমে বলতে চাই যে অনেক পেশেন্ট আছেন আমাদের কাছে আসেন যে শুধু এক বেলাই খান, হয়তো ইফতারের সময়ই খাচ্ছেন, সন্ধ্যা রাতে যেহেতু অত বেশি খিদে লাগে না, সেক্ষেত্রে তিনি সন্ধ্যা রাতের খাবার খান না এবং ইফতারের সময় এত বেশি খাওয়া দাওয়া করেন, আপনি যেটা বলছিলেন যে পসরা সাজিয়ে বসেন, উনি মানে সেহরির সময় খাবারটাও বাদ দিয়ে দেন। তাহলে দেখেন ডেইলি 24 ঘন্টায় তিনি কিন্তু মাত্র একবার আহার যদি গ্রহণ করেন, সেক্ষেত্রে উনি যদি ট্যাবলেট বা ইনসুলিন নেন, তার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া সহ মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। তাহলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর প্রথম রমজান মাসে কারেকশন হবে, অবশ্যই তাকে 3 বেলা খাবার গ্রহণ করতে হবে, ইফতারের সময় এবং সন্ধ্যা রাতে সেহরির সময়। এখন কথা হলো যে সেই খাবারটা কি হবে। এখন আমরা ইফতারে কি করতে পারি, আমাদের ট্রেডিশনাল যে ইফতার আছে সেটার ব্যাপারে আমাদের মন্তব্যটা কি আসে। তো আমরা অনেক সময় খুব সাদামাটাভাবেই ইফতার করার জন্য অনেকেই পরামর্শ দিই, কিন্তু না, এক্সপার্ট ওপিনিয়ন হলো যে আমাদের ট্রেডিশনাল, আমাদের যে ফুড কালচার আছে সেটাকে আমরা মানে রেসপেক্ট করার চেষ্টা করব। ছোলা, বুট, মুড়ি সবই কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগী খেতে পারবেন, কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে এবং খেতে পারবেন কি না সেটা ডাক্তারের কাছ থেকে আগে জেনে নিতে হবে। এবং স্যাররা যে একটু আগে বলেছেন যে ডায়াবেটিস এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আরেকটা বিষয় হলো যে খুবই পপুলার একটা প্রশ্ন যে ডায়াবেটিসে আক্রান্ত রোগী শরবত খেতে পারবেন কি পারবেন না। আসলে সকল মিষ্টি জাতীয় খাবার বা যে কোনো রিফাইন্ড সুগারি সাবস্টেন্স আমরা বলি ডায়াবেটিসে আক্রান্ত রোগী অ্যাভয়েড করবেন। সেক্ষেত্রে অবশ্যই শরবত জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা ভালো। তবে তার জন্য কি কোনো আশার আলো নেই? আশার আলো আছে। ন্যাচারাল শরবত আছে আমাদের ডায়াবেটিসে আক্রান্ত রোগীর, কচি ডাবের পানি দিয়ে তিনি কিন্তু প্রতিদিন তার ইফতার করতে পারেন। এটা একটা সুন্দর সমাধান হতে পারে। আরেকটা বিষয় হলো যে খেজুর খেতে পারবেন কি পারবেন না ইফতারের সময়। ডায়াবেটিসে আক্রান্ত রোগী অবশ্যই খেজুর খেতে পারবেন, একটি বা দুটি খেজুর তিনি খেয়ে কিন্তু তিনি তার যে ঐতিহ্য সেটা তিনি বজায় রাখতে পারবেন। ইফতারের খাবারের যে কম্পোজিশন সেটা বলবো যে প্রত্যেকটা খাবারের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে খাবারের মধ্যে যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস সেগুলো যাতে প্রপোর্শনেটলি বা আনুপাতিক হারে থাকে এবং আমার খাবারটা যেন সুষম খাবার হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেটা করি আমাদের খাবারের অভ্যেসের মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের আধিক্য থাকে, এই জন্য ইফতারের পরে কিন্তু আমাদের শর্করা অনেক বেশি উপরে উঠে যায়, যেটা আসলে আলটিমেটলি দেখা যায় 1 মাস যদি অনেক বেশি শর্করা ইফতারের সময় গ্রহণ করি, 3 মাসের সুগারের গড় স্যার যেটা একটু আগে বললেন সেটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। স্যার, একটু অনুমতি নিয়ে একটু জানতে চাচ্ছি, আপনি শরবতের যে বিষয়টি বললেন, প্রাকৃতিকভাবে ডাবের পানিকে আপনি সাজেস্ট করেছেন, জিরো ক্যাল বা এই জাতীয় যেসব বিষয় আছে সেগুলো কি গ্রহণ করা যাবে বা সেগুলো কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, আসলে এই অল্টারনেটিভ সুইটনার্সগুলোর ব্যাপারে এখনও মানে ক্লিয়ার কাট এখনও কোনো আসে নাই। কিছু আছে ন্যাচারাল, কিছু সেমি সিনথেটিক, কিছু সিনথেটিক আছে। তাহলে আমি বলবো যে একদম মিষ্টি ছাড়া যদি একজনের নাই চলে, তাহলে মাঝে মধ্যে তিনি এই অল্টারনেটিভ সুইটনার যেগুলো সেগুলো খেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমি যার কাছে চলে আসতে চাচ্ছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান। স্যার, আপনার কাছে এবার আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, খাদ্যাভ্যাস, ব্যায়াম, সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা করলাম। ইনসুলিনের একটি বিষয় কিন্তু চলে আসে, ইনসুলিনের সমন্বয়টা আসলে কিভাবে করা যেতে পারে? এইখানে আমি যেটা বলতে চাই যে অনেকে যদি না পারে, কখনো যদি ডাক্তারের কাছে যাইতে পারি নেই ওই সময়, এই সময় বা এই যে যারা এখন রমজানের আগে এই রোজাগুলো রাখতেছে,
এই সব সময়ে আমরা এই অ্যাডজাস্টটা করি এরকম যে কেউ যদি একবেলা ইনসুলিন পায়, ইনসুলিন তো বিভিন্ন রেজিম আছে, অনেকে আছে একবেলা ইনসুলিন পায়, কেউ আছে 2 বেলা পায়, কেউ 3 বেলা পায়, আবার কেউ 4 বেলাও পায়। তো একবেলা যারা ইনসুলিন পায় তাদেরকে আমরা বলি যদি তাদের ব্লাড গ্লুকোজ নর্মালি কন্ট্রোল থাকে তাহলে সে 20 to 30% রিডাকশন করবে যার ইউজুয়াল ডোজ যেটা আছে। আর যারা 2 বেলা পায় তাদের ক্ষেত্রে আমরা বলি যে সকালে যে ডোজটা পায়, কারণ ইউজুয়ালি আমরা যেটা হয় যে আমরা ইনসুলিনটা সকালে বেশি দিই, রাতে কম দিই। তো সকালে যে ইনসুলিনটা পায় এটা ইফতারের সময় খেতে, এবং রাতের যে ডোজটা তার অর্ধেকটা হলো সেহরিতে খেতে। পাশাপাশি যারা 3 বেলা ইনসুলিন নেয় একই রকম, এখানেও আবার ইনসুলিনের কম্পোজিশনের উপর ডিপেন্ড করে। কোনো ইনসুলিন আছে আমরা 3 বেলা দিই এই জন্য যে ওটাতে 2টার মিক্স থাকে। এইসব ক্ষেত্রে আমরা যেটা বলি যে দুপুরের যে ইনসুলিনটা এটা অমিট করা, এবং সকালের ইনসুলিনটা ইফতারে এবং রাতের ইনসুলিনের অর্ধেকটা আমরা সেহরিতে নিতে বলি। এবং যারা 4 বেলা নেয় এখানে আমরা বেজাল বোলাস ইনসুলিন বলি, যে একটা পোর্শন আছে শুধু রাত্রে নেয় আর একটা পোর্শন আছে যে আমরা 3 বেলা নেই। যেটা রাত্রে বেজাল পোর্শন এইটাও আমরা বলি কিছুটা কমায় দিতে। যারা ইনসুলিন আগে থেকে নেয়, মানে খাবার আধা ঘন্টা আগে নিতে হয় কিছু ইনসুলিন, এই ইনসুলিনগুলো আমরা আজানের আগেও নেওয়া যেতে পারে, যেটা আমরা হয়তো বা আমাদের ইসলামিক স্কলারের কাছ থেকে জানতে পারবো আরও ডিটেলস, যে এটা যদি নেওয়া লাগে যে আজানের 10-15 মিনিট আগে আমরা নিলাম তারপর। আর যদি কেউ না নিতে চায় এসব ক্ষেত্রে আমরা বলি যে ইনসুলিনটা আপনি আজানের সাথে নেন, খাওয়াকে 2 ভাগ করে দেন, হাফ আপনি নামাজের আগে খান এবং হাফ নামাজের পরে খেতে পারেন। গ্রসলি যারা যদি না নিতে পারে ইনফ্যাক্ট তারা কখনো যাতে সকালের ইনসুলিনটা সেহরির সময় না নেয়, নিলে এটা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্সেস বেশি থাকে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমি যার কাছে আসতে যাচ্ছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর ইয়াসমিন আক্তার। আমরা তো ইনসুলিনের বিষয়গুলো নিয়ে স্যারের কাছ থেকে শুনলাম, আপনার কাছে আসলে জানতে চাচ্ছি যে মুখে খাওয়ার ওষুধেরও কিছু কিন্তু ব্যাপার থাকে। ডায়াবেটিক পেশেন্ট যারা থাকেন তারা সকালের ওষুধটা আসলে ঠিক কখন খাবেন বা দুপুরের ওষুধটা ঠিক কখন খাবেন সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আর খুবই সুন্দর একটি কোশ্চেন। আসলে আমার প্রিভিয়াস যে বক্তা প্রফেসর আতিকুর রহমান বলছিলেন ইনসুলিনের বিষয়টা, যতগুলো মানুষ না ইনসুলিন নেয় তার চেয়ে বেশি কিন্তু মুখে খাওয়ার ওষুধ খায়, এবং এটা দৈনন্দিন ব্যাপার। অনেকের হয়তো মাত্র ডায়াবেটিস শুরু হয়েছে, একটি ওষুধ খায়, কেউ দেখা যায় 2 বেলা ওষুধ খাচ্ছে, কারো ক্ষেত্রে 3-4টি ওষুধ লাগছে, কারণ তারা ইনসুলিন নিতে চান না, আমরা অ্যাডজাস্ট করতে গিয়ে অনেকগুলো ওষুধ ব্যবহার করতে হচ্ছে। তখন কিন্তু পেশেন্ট খুব জটিলতায় ভুগে যে আমি আসলে রোজা যে রাখবো কোন ওষুধটা কোন বেলায় খাবো। সেক্ষেত্রে আমাদের একই কথা, আমরা অবশ্যই বলবো 3 মাস আগে তারা প্রস্তুতি নেবেন, কারণ তার ব্লাড গ্লুকোজ লেভেলের উপর ডিপেন্ড করবে যে আসলে তার ডায়াবেটিসটা এখন কেমন কন্ট্রোল আছে, আমরা তাহলে ফুল ডোজটা ইফতারিতে দিব কি না, সেহরিতে কতটুকু কমাবো, আরও কিছু মডিফিকেশন লাগবে কি না, এই প্রশ্নগুলো রয়ে যাবে। তো সেটার খুব ভালো সমাধানের জন্য তাদেরকে অবশ্যই সাজেস্ট করব তার সংশ্লিষ্ট ডক্টরের সঙ্গে পরামর্শ করে সঠিকভাবে সমন্বয় করতে। তারপরেও যাদের ক্ষেত্রে রয়ে যায় কিছু প্রতিবন্ধকতা আমাদের থেকেই যায় এবং আসতে পারছে না, অনেক কথাই শুনি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যারা একবেলার জন্য কোনো সালফাইল-ইউরিয়া টাইপের ওষুধ ব্যবহার করছেন, যেটা আজকাল খুব লেটেস্ট পাওয়া যায়, মডিফাইড রিলিজ বা এক্সটেন্ডেড রিলিজ প্রিপারেশনগুলো, সেগুলো কিন্তু সে ইফতারে নিয়ে নেবে। আবার যারা 2 বেলার সালফাইল-ইউরিয়া ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে তারা ইফতারে একটি এবং সেহরিতে অর্ধেক করে খাবেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস বলে নেই, আমাদের যেমন খেয়াল রাখতে হবে সালফাইল-ইউরিয়া ওষুধগুলো আমরা লিখে থাকি খাওয়ার আধা ঘন্টা আগে। তো সেক্ষেত্রে তাকে এই সময় পানি মুখে দিয়ে অপেক্ষা করার কিছু নেই। এই ক্ষেত্রে পানি মুখে দিবে, সে অবশ্যই ওষুধ খাবে এবং সাথে সাথে ইফতারটা সম্পন্ন করে সে নামাজে যাবে। এই হলো আপনার সালফাইল-ইউরিয়া টাইপের ওষুধের কথা। যদি কেউ মেটফরমিন খেয়ে থাকে, অনেক ক্ষেত্রে হয় যে তার ডোজটা 3 বেলায় লাগছে 500 করে, সেক্ষেত্রে আমরা সকাল এবং দুপুরের ডোজটি একত্রে করে ইফতারে নিয়ে নিব, আর রাতের ডোজটি আমরা সেহরিতে নিয়ে নিতে পারি। অন্যদিকে আরও কিছু লেটেস্ট ওষুধ আছে, যেমন SGLT2 ইনহিবিটর, নতুন কিছু ড্রাগ এসছে। তো এই ড্রাগগুলো সাধারণত ইফতারে নেওয়াটাই ভালো, কারণ এই ড্রাগ ব্যবহার করলে প্রচুর পানি পিপাসা লাগতে পারে, তাই পানি খেতে হয় ইফতার থেকে সেহরি পর্যন্ত, আমরা এই কথাগুলো বলে দিই। পাশাপাশি আরও কিছু ড্রাগ আছে, আরও কিছু গ্রুপের, যেগুলো সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গ্লিপটিন গ্রুপের যে ড্রাগগুলো আমরা দেখা যায় ইফতারি দিয়ে থাকি। কারো ক্ষেত্রে যদি সিঙ্গেল ব্যবহার করে সেহরিতে লাগতে পারে, তবে সেটা আপনার ডাক্তারই ঠিক করবেন যে তার জন্য কি করবে। তো সেই সমন্বয়টা করার পরেও কিন্তু তাকে খেয়াল রাখতে হবে মনিটরিং। অতএব সে যে ওষুধেই থাকুক না কেন তাকে খেয়াল রাখতে হবে যে তার ডায়াবেটিসটা আসলে কন্ট্রোলে আছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে।
এবার চলে আসতে চাচ্ছি ডক্টর জুবাইদা নাজনীন ম্যাডাম, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা সবাই জানি যে রমজান মাস কিন্তু আমাদের জন্য একটি ব্লেসিং, এবং সেই সূত্র ধরেই আসলে বলতে চাই যে আসলে রমজানের আসলে উপকারিতা কি হতে পারে। আসলে রমজানের যে আধ্যাত্মিক লাভ, আল্লাহর সন্তুষ্টি লাভের যে সুযোগ, এই বিষয়ে তো সন্দেহের অবকাশ নেই। এই বিষয়ে আমরা সবাই সচেতন, কিন্তু বিগত 20-30 বছর ধরেই সারা বিশ্ব জুড়েই কিন্তু বিভিন্ন দেশে রমজানের উপর গবেষণা চলছে যে এটা কি শুধু আধ্যাত্মিক কারণেই মানুষের লাভ বয়ে আনছে, নাকি রমজান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রিসেন্টলি 2024 সালে বিশাল বড় একটা মেটা অ্যানালাইসিস পাবলিশ হয়েছে নেচার পাবলিকেশনে। সেখানে বলছে যে আসলে রমজান বা ফাস্টিং স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী। কিভাবে? যে আমাদের সমগ্র বিশ্ব জুড়ে দেখা গেছে কার্ডিওভাস্কুলার হৃদরোগজনিত মৃত্যুই সবচেয়ে বেশি। রমজান কিন্তু এই হৃদরোগের রিস্ক খুবই কমিয়ে আনে। এটা সে কিভাবে করে? এটা দেখা গেছে গবেষণায়, এই যে আমরা দীর্ঘ সময় খাচ্ছি না, শরীরকে কিন্তু আমরা একটা রেস্টিং স্টেটে নিয়ে যাচ্ছি, একটা ক্লিনজিং এফেক্টের সুযোগ দিচ্ছি। এটাকে বলে মেটাবলিক সুইচিং বা অটোফেজি। দেখা গেছে আমরা যখন একটা লম্বা সময় ধরে খাচ্ছি না, দিনের পর দিন ধীরে ধীরে প্রথমে শরীর আমার যে বাড়তি কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় খাবারটা মজুত আছে সেটাকে সে ক্ষয় করে। এরপরে সে আমার যে বাড়তি চর্বি জাতীয় মজুদ আছে সেটাকে ক্ষয় করতে শুরু করে। এই দুটো জিনিসই কিন্তু আমার কার্ডিওভাস্কুলার রিস্ক বাড়ায়। ফলে শরীর সুযোগ পায় নিজেকে ক্লিনজিং করার, সে নিজেই কিন্তু তার জীর্ণ শীর্ণ কোষগুলোকে রিনিউয়াল করে। এই রিনিউয়ালের ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং দেখা গেছে বিভিন্ন ক্রনিক রোগ যেমন ডায়াবেটিস বা এমনকি ক্যান্সারের সম্ভাবনাও আস্তে আস্তে কমে আসে। এবং এটা বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে ডায়াবেটিসের সূত্র যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আসতে থাকে। কিভাবে? আমরা যে সারাদিনের খাবারের মধ্যে বিভিন্ন রিফাইন্ড সুগার বা চর্বি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস, শরীর থেকে সেটা সরিয়ে নিচ্ছি। তারপর যেমন ধরুন যারা স্মোকিং করেন তাদের বদভ্যাসটা সাথে সাথে বন্ধ হয়ে যায়, ওনারা খাচ্ছেন না। দেখা গেছে যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এই দুটো কুখ্যাত চর্বিও কমে আসে। তো এই সবগুলোর সুফল হিসাবে কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক কমে আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এমনকি দেখা যায় মানুষ দীর্ঘায়ু লাভ করে, সুস্বাস্থ্য লাভ করে। কিন্তু এই যে সুবিধাগুলো পাওয়ার কিন্তু একটা ব্যাপার আছে। এই যে ফাস্টিং সারাদিন, এরপরে কিন্তু ফিস্টিং অ্যাভয়েড করতে হবে। বলা হচ্ছে আপনি সুবিধাটি তখনই পাবেন যখন আমি ইফতারে সুষম এবং পুষ্টিকর খাবার খাবো। তার মানে সেই আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলে গেছেন যে আপনি রিফাইন সুগার, অতিরিক্ত কার্বোহাইড্রেট, ভাজা পোড়া, তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। আপনি যে স্মোকিং সারাদিন করছেন না সেটা সন্ধ্যা থেকেও বিরত থাকতে হবে, কারণ সারাদিনের ফাস্টিংয়ের পরে ফিস্টিং করলে কিন্তু আমাদের সুবিধাটা চলে যাবে। এবং স্বাস্থ্যর জন্য রোজা এত উপকারী হওয়া সত্ত্বেও আমাদের মনে রাখতে হবে যে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের কিন্তু বৈজ্ঞানিকরাও একই মনে করছেন, যারা গর্ভবতী, দুগ্ধবতী মা অথবা বিভিন্ন রোগে যারা রোগাক্রান্ত তারা কিন্তু রোজা থেকে এক্সাম্পটেড হচ্ছেন। তো এইভাবেই আর কি রোজাই। ধন্যবাদ আপনাকে। এবার আমি চলে আসতে চাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন স্যার, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা ডায়াবেটিস মেলিটাস রোগে যারা আক্রান্ত হয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বিভিন্ন রকমের আসলে জটিলতা বা কমপ্লিকেশন কিন্তু অ্যারাইজ করে। সেই কমপ্লিকেশনসগুলো সম্পর্কে জানতে চাচ্ছি এবং সেগুলো এড়ানোর উপায় আসলে কি? ডায়াবেটিস রোগীর কী ধরনের জটিলতা হতে পারে? প্রথমত যে ডায়াবেটিস রোগী যেহেতু দীর্ঘক্ষণ প্রায় 12 থেকে 18 ঘন্টা না খেয়ে থাকে, সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার একটা চান্স থাকে। সুগার টেস্টের যে জটিলতা বা ভ্রান্ত ধারণা সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে রোজা অবস্থায় সুগার টেস্ট করলে হয়তো রোজা ভেঙে যেতে পারে। ইসলামিক স্কলার এবং চিকিৎসকদের ঐক্যমত্য হচ্ছে যে রোজা অবস্থায় সুগার টেস্ট করলে রোজা ভাঙবে না। আমাদের সাথে একজন মুফতি উপস্থিত আছেন, উনি এই সম্পর্কে অবশ্যই বলবেন। রোজা অবস্থায় যে যদি সুগার টেস্ট না করে সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া অবস্থা জানা যায় না বা হাইপারগ্লাইসেমিয়া অবস্থাও জানা যায় না। সেক্ষেত্রে রোগী কমাতে চলে যেতে পারে এবং অসুস্থ হতে পারে। আরেকটা হচ্ছে যে রোগী হয়তো ভয় থাকে যে আমি পরীক্ষা করলেই হয়তো রোজা আমাকে ভাঙতে হবে বেশি বা কম পেলে, সেক্ষেত্রেও পরীক্ষা করাতে চায় না। এইসব ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে রোগীকে অবশ্যই টেস্ট করতে হবে। টেস্টটা হচ্ছে যে এই ভয় দূর করতে হবে এবং
মিনিমাম রোগীরা ডায়াবেটিস রোগীরা অন্তত যাদের ঝুঁকি কম তারা অন্তত 4 বার পরীক্ষা করবে। সেটা হচ্ছে যে সেহেরির আগে একবার, তারপর ইফতারের আগে, আরেকটা হচ্ছে যে মিড ডে, যে 12টার সময় 12টা থেকে 2টা পর্যন্ত এই সময় করতে পারে। আরেকটা হচ্ছে যে কোনো সময় যদি অসুস্থতা বোধ করে, যেমন রোগীর অতিরিক্ত ঘাম, তারপর রোগীর খিঁচুনি অথবা মাথা ঘোরানো, এই ধরনের যে কোনো সিমটমের অবস্থায় রোগী অবশ্যই ডায়াবেটিস বা সুগার টেস্ট করবে। টেস্ট করলে সে যদি হাইপোগ্লাইসেমিয়া হয় তাতে সেই ক্ষেত্রে অবশ্যই সে রোজা ভাঙবে। সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে রোগীর ব্লাড সুগার যদি 3.9 বা এর নিচে হয় তাহলে অবশ্যই সে রোজা ভাঙবে। আরেকটা হচ্ছে যে যদি উপরের দিকে সেটা হচ্ছে যে 16.9 অথবা 300 মিলিগ্রাম পার ডেসিলিটার এর বেশি হয়, সেক্ষেত্রেও সে রোজা ভাঙবে। এই পরামর্শ যে অবশ্যই জীবন বাঁচানো আগে, তারপর জীবন বাঁচলে অবশ্যই সে রোজা পালন করতে পারবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা খুবই তথ্যবহুল আলোচনা শুনছিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আসলে এতক্ষণ ধরে শুনছিলাম। একটু ছন্দে ফিরে যেতে চাচ্ছি। রোজার আগে রাখেন রোজা, ফরজ পালন হবে সোজা, এই বিষয়টির সাথে আপনি কতটা একমত পোষণ করছেন? ধন্যবাদ। কৃতজ্ঞতা একই সাথে শুকরিয়া জ্ঞাপন করছে, কারণ এত সময় উপযোগী এবং একটা মেডিকো রিলিজিয়াস একটা চমৎকার ইস্যুতে এমন অনবদ্য একটা আয়োজনে একটা অংশ হতে পেরে। আপনি যে ছড়াটা দিয়ে শুরু করেছেন, এই ছড়াটা আমরা অ্যাসিড বির মাধ্যমে আমরা যেটা করি সাধারণ সবাইকে বোঝানোর জন্য, বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা রোজা রাখবেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, সহজে বোঝানোর জন্য এই শব্দটা ইউজ করি আমরা। এটাকে যদি আমি এভাবে বলি যে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কোনো ইভেন্ট আসে আমরা কি করি, তার আগে একটা ট্রায়াল দেই, একটু রিহার্সাল দেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের স্টুডেন্টরা হয়তো বা বোর্ড পরীক্ষা দিচ্ছেন, তার আগে তারা স্কুল বা কলেজে টেস্ট পরীক্ষা দিচ্ছেন। আমাদের প্লেয়াররা ওয়ার্ল্ড কাপে বা কোনো ভালো টুর্নামেন্ট যখন খেলতে যাচ্ছেন তার আগে তারা একটা টেস্ট ম্যাচ খেলছেন, রিহার্সাল ম্যাচ খেলছেন। উদ্দেশ্যটা হচ্ছে তার কোনো দুর্বলতা আছে কিনা, ওখানে কোনো ঘাটতি আছে কিনা, তার উন্নতির কোনো জায়গাগুলো আছে কিনা। ঠিক সেই ঘটনাই আমরা এখানে বলতে চাচ্ছি। আমাদের সম্মানিত আলোচকবৃন্দ এতক্ষণ যা কিছু বললেন, সব কিছু, যে তার লাইফস্টাইল, ওষুধপত্র পরিবর্তন, কখন রোজা ভাঙবেন, কখন রোজা রাখতে পারবেন, এই টোটাল যে ইস্যুগুলো, সেটা মূল যে রোজা, মানে যেটা ফরজ রোজা, মানে রমজান মাসের রোজা আসার আগেই যে সময়গুলোতে একটা নফল রোজা রেখে, হতে পারে সেটা শবে বরাতের রোজা, ভালো হয় যদি অন্তত 3টা রোজা তিনি টানা রাখতে পারেন। এই 3টা দিন রেখে উনি দেখুন না, উনি একটা টেস্ট করুন যে ওনার কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি হয় সেক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ নিতে পারেন। আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা দু রকমের পেশেন্টই পাই। একজন থাকেন হয়তো ওভার কনফিডেন্ট, উনি বলে থাকেন যে না আমি গতবার রোজা রেখেছি, সো আমার যত রিস্ক হোক আমি রোজা রাখতেই পারবো, যেটা হয়তো বা বাস্তবতা থেকে দূরে। আবার এমন অনেককেও আমরা পাই যার অতি আতঙ্কে ভোগেন যে আমার ডায়াবেটিস আছে, আমি কি করে রোজা রাখবো। আমি বলবো ঠিক দুটোর একটাও হয়তো বা ঠিক না। তাদের জন্য বেস্ট সলিউশনই হচ্ছে আগে একটা রোজা রাখেন, আগে আপনি রিহার্সাল করেন, আপনার চিকিৎসক আপনাকে যে পরামর্শ দিয়েছে সেগুলো আপনি দেখেন। আমার আগের আলোচক যেমন বলেছেন, যেমন ইফতারের আগে, ইফতারের 2 ঘন্টা পরে, অথবা রোজা রাখা অবস্থায় যদি কোনো খারাপ কিছু লাগে উনি ব্লাড সুগারটা চেক করে দেখেন উনি কি সে অ্যালার্মিং স্টেজে যাচ্ছেন কিনা। সোজা কথা হচ্ছে উনি যাতে ফরজ রোজা, যেটা আমরা প্রত্যেক মুসলমানই চাই যাতে সঠিকভাবে পালন করতে পারি, তার আগে উনি একটা রিহার্সাল দিয়ে নেবেন। এবং আমরা চিকিৎসকরাও আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা মনে নিশ্চিত হতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এবার আমাদের সাথে একজন ইসলামিক স্কলার আছেন, মুফতি মাহমুদুল হাসান মাদানী, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা এতক্ষণ ধরে আমাদের বিশেষজ্ঞ যারা চিকিৎসক ছিলেন তাদের পরামর্শ শুনলাম, তারা আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেই জিনিসগুলো সম্পর্কে শুনলাম। তারপরেও আসলে রোগীদের মধ্যে আসলে একটা ডিলেমা বা একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু কাজ করে। সুগার টেস্টের যে বিষয়টি, সেটি করলে রোজা হালকা হয়ে যাবে, বা আমি যদি হাইপো হয়ে যায় কোনো পেশেন্টের, সেক্ষেত্রে হাইপো হয়ে গেলে সে রোজা ভেঙে ফেলতে পারবে কিনা,
কিংবা সেটি নিয়েও কন্টিনিউ করবে কিনা, সে ব্যাপারে আপনার অভিমত কি, এবং কাজা রোজার একটি বিষয়ে চলে আসে, সে বিষয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله تعالى في كلامه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা যে বিষয়গুলি আলোচনা শুনলাম, অনেকগুলো বিষয় এসেছে। তার প্রথমটি হলো রোজার প্রস্তুতি। দেখুন, আমরা হাদিস শরীফেও দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই এই দোয়াটি পড়তেন, তা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান আমার জন্য বরকতময় করে দাও, আর সুস্থতার সহিত মাহে রমাদানে প্রবেশ করিয়ে দাও। এই হাদিসের আলোকেই কিন্তু এতক্ষণ বক্তাগণ, আমাদের বাংলাদেশের ডাক্তার বৃন্দ, ওনারা আলোচনা করেছেন। দেখুন, এই হাদিসে কিন্তু রজব এবং শাবানকে প্রস্তুতির কথা বলা হয়েছে। আমরাও কিন্তু আমাদের সম্মানিত ডাক্তারদের কাছ থেকে প্রস্তুতির কথাই শুনলাম। নফল রোজা বেশি বেশি যদি রজব মাস, বিশেষ করে শাবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণ রোজা রেখেছেন অন্যান্য সমস্ত মাসের তুলনায়, এবং মাহে রমাদান ব্যতীত অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে প্রচুর পরিমাণ নফল রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। কেন? মাহে রমাদানের সম্মান এবং প্রস্তুতির স্বার্থে। আমরা কিন্তু এতক্ষণ এটাই শুনলাম। আমাদের বক্তাগণ যে বিষয়ে বললেন, ডায়াবেটিক্স অত্যন্ত জটিল একটা রোগ, যেটা বাংলাদেশের যারা একটু বয়স্ক হয়েছেন কম বেশি সবারই আছে। অতএব এটা একটা জাতীয় পর্যায়ের অসুস্থতা বলা চলে। এই বিষয়ে আমরা যদি হাদিসের সাথে রিলেট করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান এবং প্রস্তুতিমূলক এই রোজাগুলি রেখেছেন। আমাদের সম্মানিত ডাক্তারগণও এই পরামর্শটি দিলেন যে আমরা যদি রজব মাস এবং শাবান মাসে প্রচুর পরিমাণ নফল রোজার অভ্যাস করি, প্রথমত নফল রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্টিভিটি বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন, খুব কাছের বান্দা হিসাবে তাকে কবুল করেন, গ্রহণ করেন। সওয়াব তো হয়ই, পাশাপাশি রমাদানে যে একটানা ফরজ রোজা, যেখানে রোজা ছেড়ে দেওয়ার কোনোই সুযোগ নেই, সেই রোজাগুলি রাখা কিন্তু অত্যন্ত সহজ এবং সুন্দর হয়ে যায়। দ্বিতীয় আরেকটি বিষয় এসছে ইনসুলিন প্রসঙ্গে এসেছে। আমাদের সম্মানিত ডাক্তারগণ বলেছেন, রোজা রেখে ইনসুলিন প্রসঙ্গে ওনারা আলোচনা করেছেন। কারো দিনে 2 বার, কারো 3 বার, 4 বার কিংবা একাধিক আরও যদি বেশি হয় ইনসুলিন নেওয়া যেতে পারে। তবে আমাদের সম্মানিত ডাক্তারগণ বলেছেন যে রাতে কিংবা সাহরির পূর্বে, তারপরে ইফতারের পরেই ইনসুলিন নেয়ার ব্যাপারে। তবে যদি কোনো ব্যক্তি এমন একটা অবস্থানে পৌঁছিয়ে যায় যে তার অসুস্থতা মারাত্মক আকার ধারণ করছে, তাহলে কিন্তু সে ইনসুলিনটা দিনে নিতে পারবে। এ ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো ইনসুলিন নিতে পারবে, কেননা ইনসুলিন কিন্তু কোনো পুষ্টি যোগায় না, এটা শর্করাকে নিয়ন্ত্রণ করে। যেহেতু পুষ্টি যোগায় না, তারপরে এটা মুখ দিয়ে কিংবা নাক দিয়ে ডাইরেক্ট পেটে যায় না, অতএব ইনসুলিনটা নেওয়া যায়। ইসলামিক স্কলারগণ এবং ওলামাই কেরামগণ, বাংলাদেশের ওলামাই কেরামগণ এবং আরব বিশ্বের ওলামাই কেরামগণ এবং ইন্ডিয়ান ভারতীয় দারুল উলুম দেওবন্দের ওলামাই কেরামগণও এই বিষয়ে ফতোয়া প্রদান করেছেন যে রোজা রেখে যদি একান্ত বাধ্য হতে হয় যে ইনসুলিন না নিলে রোগী মারা যেতে পারে, এমন একটা অবস্থাতে যদি চলে যায় কিংবা ডাক্তারের পরামর্শ থাকে যে আপনাকে দিনের বেলা ইনসুলিন নিতেই হবে, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। এতে করে রোজার কোনো সমস্যা হবে না, রোজা ভাঙবে না, আপনার রোজা স্বাভাবিক থাকবে। সুগার টেস্ট প্রসঙ্গে আলোচনা এসেছে। সুগার টেস্ট এটাও যদি দিনের বেলা যদি কোনো অসুস্থ ব্যক্তি বিশেষ প্রয়োজন হয়, তাহলে সুগার টেস্ট করাতে রোজার কোনো সমস্যা হয় না, রোজা ভাঙে না, রোজা যথাস্থানেই থাকে। হালকা হয়ে যাওয়ার একটি কথা কিন্তু চলে আসে। আচ্ছা, যদি ইমার্জেন্সি হয় তাহলে হালকাও হয় না, রোজা ঠিক থাকে। তবে হালকা কখন হয়ে যায়, যদি অনেক সময় দেখা যায় যে রোজা সুগার টেস্ট করার সময় রক্ত একটু বেশি পড়ে কিংবা গড়িয়ে পড়ে, সেক্ষেত্রে যদি সামান্য বেশি হয় তাহলে ওই হালকার বিষয়টা চলে আসে। আর যদি একটু বেশি গড়িয়ে যায় তখন কিন্তু রোজা ভাঙারও একটা অবস্থা তৈরি হয়ে যায়।
কিন্তু কিছুই হলো না, স্বাভাবিকভাবে সুগার টেস্ট যদি সামান্য খুব স্বাভাবিকভাবে নেওয়া যায়, এক্ষেত্রে কিন্তু রোজার কোনো সমস্যা হয় না। আর অসুস্থতার ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের 184 নম্বর আয়াতে বলেই দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফার, কেউ যদি অসুস্থ হয়ে যায় কিংবা সফররত অবস্থাতে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময় এই রোজাগুলি কাজা করা যাবে, কোনো সমস্যা নেই। অসুস্থ ব্যক্তি যদি মৃত্যু সংকটাপন্ন হয় এমন অবস্থাতে, এমনিতে নর্মালি জ্বর হলো, সর্দি কাশি হলো কিংবা সামান্য অসুস্থতাতে রোজা রাখবো না, এমনটি হতেই পারে না। রোজা ফরজ বিধান, এবং বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য একটি মাসের জন্য রোজা ফরজ করেছেন, যারা বালেগ বুঝবান বয়স হয়েছে সুস্থ মানুষদের জন্য। তবে রোজা রেখেও যদি কোনো মানুষ মারাত্মক অসুস্থ হয়ে যায় এবং মৃত্যুর সংকটাপন্ন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই রোজা ভাঙবে এবং পরবর্তীতে এই একটি রোজার জন্য একটি রোজাই রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনাকে দিয়ে শেষ করতে যাচ্ছি। খুবই ফলপ্রসূ একটি আলোচনা ছিল, আপনার বক্তব্যটা একটু শেষে শুনতে চাচ্ছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা যা জানলাম সেটা হচ্ছে, ডায়াবেটিক রোগীর রোজা রাখতে কোনো অসুবিধা নেই। প্রয়োজন ডাক্তারের সাথে পরামর্শ করে পূর্ব প্রস্তুতি নিয়ে রোজা রাখা। রোজা স্বাস্থ্যের জন্য উপকারী, রোজা যেন কোনো কমপ্লিকেশন না হয় সেই জন্যই হচ্ছে আমরা আগে নফল রোজা, রোজার আগে রোজা ফরজ হবে সোজা, এইটা আগে দেখে টেস্ট করে দেখি যে আমি কোনো ঝামেলায় পড়ছি কিনা। রোজা রেখে ইসলামী চিন্তাবিদদের মতে দিনে রাতে সুগার টেস্ট করা যায়, এতে রোজার কোনো ক্ষতি হয় না। রোজা অবস্থায় যদি কারো অ্যাকুট ইমার্জেন্সি দেখা দেয়, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, অথবা একজন কিটোঅ্যাসিডোসিসে চলে গেল, হাইপারসমোলার নন কিটোটিক কমা হং বা চলে গেল, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে গেল, একজনের হার্ট অ্যাটাক হয়ে গেল, এরকম যদি ইমার্জেন্সিতে চলে যান, তাহলে পরে উনি রোজা ভেঙে খেয়ে ফেলবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে উনি ওনার পরবর্তীভাবে আগাবেন। পরবর্তী সময় এটাকে কাজা করতে হবে। আশা করি আজকের এই যে মেডিকো রিলিজিয়াস অনুষ্ঠান, যেটা আমাদের রিলিজিয়াস পার্ট থেকে আমাদের মুফতি সাহেবের কাছ থেকে জানলাম যে রোজা রেখে সুগার টেস্ট করা যায়, ইমার্জেন্সি হলে মানে রোজা ভেঙে ফেলে যায়, পরে কাজা করা যায়। এরপর থেকে আমাদের 100% রুগীরা দিনে রাত্রে সুগার টেস্ট করবেন এবং নিরাপদে রোজা রাখবেন। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। জি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে জানতে এবং জানানোর চেষ্টা করেছি নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন এবং সেই জরুরি পরামর্শগুলো কি হতে পারে সেই সম্পর্কে। আশা করছি এই আয়োজনটি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই কিন্তু আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। অপসনিন ফার্মাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। সেই সাথে এসএডবিকেও ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি। আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।